নমস্কার বন্ধুরা, সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 27 তারিখে যে ফুড এসআই এক্সাম পিএসসি কন্ডাক্ট করেছিল, তার যে 50টি যে অঙ্ক এসেছিলো, সেই 50টির অঙ্কের পুরো সমাধান এই ভিডিওতে কভার করা হয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন দিয়েছে যে পি, কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে। এর মানে হচ্ছে কিউ যে টাকা দেবে, পি তার 3 গুণ টাকা দেবে। মানে কিউ যদি 1 টাকা দেয়, তাহলে পি দেবে 3 টাকা। তো এখান থেকে লিখতেই পারি আমি পি ইস টু কিউ সমান সমান 3:1। ঠিক আছে। আর তারপর লাইন কি বলেছে, আর যা বিনিয়োগ করে, কিউ তার 2/3 বিনিয়োগ করে। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে কিউ সমান সমান আর ইন্টু 2/3। এর মানে হচ্ছে কিউ ইস টু আর সমান সমান 2:3। কেমন? তো এখান থেকে পি ইস টু কিউ ইস টু আর এর মান 6:2:3। এখানে আছে পি ইস টু কিউ সমান সমান 3:1, আর এখানে আছে কিউ ইস টু আর সমান সমান 2:3। তো এখানে দেখো কিউ এর মানটা আছে হচ্ছে 1, এখানে কিউ এর মান আছে 2। তো এটাকে যদি আমি গুণন 2 করি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে 6:2। মানে এখানেও কিউ এর মান 2 হলো, এখানেও কিউ এর মান 2 হলো। তাহলে এখান থেকে 6:2:3। তাহলে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান 6:2:3। কেমন? তো নেক্সট প্রশ্ন দেখো, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তো এখানে 4 ডজন মানে হচ্ছে 4 × 48টি। একদম সিম্পল। 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত? 48 ডিমের ক্রয় মূল্য কত? 75 × 48/15 সমান সমান 240টি। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। নেক্সট প্রশ্ন দেখো, একজন সাঁতারুর স্থির জলে গতি 9 কিমি/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 কিমি/আওয়ার। এখানে কিন্তু দুটো জিনিস আমাদের বলে দিয়েছে। একটা হচ্ছে একজন সাঁতার কাটছে, তার গতি স্থির জলে 9 কিমি/আওয়ার, এবং যে স্রোতের যে গতিটা, সেই স্রোতের গতি হয়ে যাচ্ছে 6 কিমি/আওয়ার। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে স্রোতের অঙ্ক করার সময়, স্রোতের অনুকূলে বেগ হয়ে যায় কিন্তু স্রোতের গতি যোগ সাঁতারুর গতি। অনুকূল মানে কি? স্রোতের সঙ্গে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা যোগ হয়ে যাবে। 9 + 6 সমান সমান 15 কিমি/আওয়ার। যদি বলতো যে স্রোতের প্রতিকূলে বেগ কত হতো, তখন কিন্তু এটা বিয়োগ হয়ে যেত, কারণ প্রতিকূলে স্রোতের বিপরীতে যায়। ঠিক আছে। তো যেহেতু অনুকূল বলেছে, তো এটা যোগ হয়ে যাবে, সিম্পল 15 কিমি/আওয়ার। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বর। কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% এর সমান। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তো আমাকে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, কি বলেছে? প্রথম সংখ্যার অর্ধেক। তো আমি এখানে ধরে নিলাম প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা ওয়াই। তো এখানে প্রশ্ন অনুসারে তাহলে আমি কী লিখতে পারি, যে প্রথম সংখ্যার অর্ধেক মানে x/2, এই যে x/2 সমান সমান ওয়াইয়ের 65%, মানে ওয়াই ইন্টু 65/100। ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি x/y সমান সমান 13:10 করতে পারি। একদমই সহজ, খালি আমাকে প্রশ্নটা প্রথমে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে তারপর আমাকে জিনিসটা করতে হবে। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন, যে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে, মানে একটা শ্রেণী আছে, তার মধ্যে 49 জন ছাত্রছাত্রী আছে, সেখানে বালিকা এবং বালকের একটা অনুপাত বলে দিয়েছে 4:3। তো যদি পরে 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তখন তাহলে বালিকা আর বালকের অনুপাতটা কত হবে? তো আমাকে প্রথমে যখন বলে দিয়েছে যে 49 জন ছাত্রছাত্রী আছে, এদের বালিকা এবং বালকের অনুপাত 4:3, তো এখান থেকে আমি প্রথমে বালিকার সংখ্যা বের করব। বালিকার সংখ্যা কী করে বের করব? যে 49 গুণন কত করব? বালিকার অনুপাত আছে 4, এবং মোট হয়ে যাচ্ছে 4 আর 3 যোগ করলে 7। তো 7 7 49, 4 28 জন। ঠিক আছে। এবং সেমভাবে আমি বালকের সংখ্যা বের করব। মোট 7 জনের মধ্যে 3 জন বালক, তাহলে 49 জনে কত হবে? কীভাবে করবো জিনিসটা? 49 গুণন বালকের অনুপাত কত? 3, এবং মোট আছে 7
7 7 49, 3 7 21, ঠিক আছে, বোঝা গেল। তো এখান থেকে প্রথমে আমি বালিকার সংখ্যা বের করলাম 28 জন এবং বালকের সংখ্যা বের করলাম 21 জন, ঠিক আছে। তো এবার বলেছে যে 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়। তো 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে গেলে হবে 28 - 4 = 24 জন। তাহলে এখন বালক বালিকার অনুপাত কত হবে? 24:21, সিম্পল। তো এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8:7, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্নটা আছে যে একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার হয়। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের সময় দূরত্ব যখন অঙ্ক করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে। ট্রেন যখন কোনো গাছ বা কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা কোনো ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করবে তখন কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। সিম্পল ব্যাপার, ঠিক আছে। তো এখানে যেহেতু বলেছে একজন দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করবে, এর মানে কি সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। মানে সে যদি 90 মিটার যায় তাহলে সেই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে এক্স 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময় এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। তো এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো? তো প্রশ্নটা আমাদেরকে প্রথমে ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কি চেয়েছে আর কি দেওয়া আছে। ধরো একটা রেস হচ্ছে, একটা 1000 মিটার বা 1 কিমি একটা রেস হচ্ছে। তো দুজন আছে। তো প্রথমজন কি করলো, সেই 1000 মিটারটা 8 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করলো। এর মানে হচ্ছে 520 সেকেন্ড। প্রথমে তুমি দুটোকেই সেকেন্ডে পরিণত করে নেবে, ঠিক আছে। 8 মিনিট 40 সেকেন্ড মানে 520 সেকেন্ড এবং 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড, ঠিক আছে। তো এবার অঙ্কটা বোঝো, দেখো কী বলছে প্রশ্নটা যে এক্স 8 মিনিট 40 সেকেন্ডে 1 কিলোমিটার কিন্তু পৌঁছে গেল, ঠিক আছে। এবং সেই দূরত্বটাই মানে 1 কিলোমিটার দূরত্বটাই ওয়াই যেতে সময় লাগলো 10 মিনিট মানে 600 সেকেন্ড। এর মানে কি ওয়াই তাহলে কিছুক্ষণ পরে এসেছে, মানে এক্স যখন 8 মিনিট 40 সেকেন্ডে অলরেডি শেষ সীমানায় পৌঁছে গেল তখন ওয়াই নিশ্চয়ই অনেকটা দূরত্বে পিছিয়ে রয়েছে। তো সেটাই চেয়েছে যে সে কত দূরত্বে পিছিয়ে রয়েছে বা পরাজিত হলো। তো সেই দূরত্বটাই আমাদেরকে বার করতে হবে। তো এখানে এক্স যেহেতু 520 সেকেন্ডে 1 কিলোমিটার বা 1000 মিটার যায়, তো এটা নিয়ে আমাদের কোনো ক্যালকুলেশন করবো না, আমরা ওয়াইকে নিয়ে ক্যালকুলেশন করবো। কী ক্যালকুলেশন করবো? যে ওয়াই 600 সেকেন্ডে যাচ্ছে 1000 মিটার, ঠিক আছে। কারণ বলে দিয়েছে যে 10 মিনিটে সে ওই একই দূরত্ব অতিক্রম করে। তো আমরা লিখতে পারি যে ওয়াই 600 সেকেন্ডে যাচ্ছে 1000 মিটার, ঠিক আছে। তো এবার আমাদের দেখতে হবে যে ওই 520 সেকেন্ডে ওয়াই কত দূর যাচ্ছে, ঠিক আছে। কারণ কি 520 সেকেন্ডেই এক্স ওই রেসটাকে কমপ্লিট করছে। তো আমরা দেখব যে 520 সেকেন্ডে ওয়াই কত দূরত্ব যাচ্ছে। তো 520 সেকেন্ডে যাবে হচ্ছে 1000 ইন্টু 520/600, ঠিক আছে। তো কাটাকাটি করলে হচ্ছে 2600/3 মিটার মানে 800 সামথিং মিটার। তো আমাদের প্রশ্ন চেয়েছে যে সে কতটা দূরত্বে পিছিয়ে রয়েছে। তাহলে মোট হচ্ছে 1000 মিটার। তো 1000 মিটার থেকে আমরা 2600/3টাকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 133 পূর্ণ 1/3 মিটার, ঠিক আছে। লেখাটা এরকম হবে 133 পূর্ণ 1/3 মিটার সে কিন্তু পিছিয়ে রয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যে ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। তো এটা একটা রিজনিংয়ের অঙ্ক। তো এই সব অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে, যখনই ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার ডিগ্রি বলবে, টাইম বলে দিয়ে ডিগ্রি চাইবে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন আমাদের একটা কি সূত্র মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা, ঠিক আছে। যে ঘন্টা ইন্টু 30, যে ঘন্টাটা থাকবে সেই ঘন্টাকে আমরা 30 দিয়ে গুণ করবো। এখানে আছে 4টা মানে 4কে তাহলে আমরা 30 দিয়ে গুণ করবো এবং সেখান থেকে কি করব আমরা যে মিনিট আছে সেই মিনিটকে আমরা 11/2 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো ঘন্টা মানে হচ্ছে 4 ঘন্টা, এই 4 ঘন্টা 4 ইন্টু 30 সমান সমান 120 এবং মিনিট আছে 40। 40কে আমরা 11/2 দিয়ে গুণ করব, মানে 40 গুণন 11/2। তো 2 আর 40 কেটে যাবে 20, তো 20 11 হতে হচ্ছে 220। তো দেখো
120 এবং 220 যে ডিফারেন্স সেটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, 120 থেকে 220 বিয়োগ করলে কত হচ্ছে -100, মানে হচ্ছে 100 ডিগ্রি ডিফারেন্স আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই সূত্রটা মুখস্থ করলে কিন্তু আমাদের হয়ে যাবে যে ঘন্টা ইন্টু 30 মাইনাস মিনিট ইন্টু 11/2। এবার আমাদের যে কোনো অঙ্ক দিক এই ঘড়ি থেকে ঘন্টা মিনিটের ডিগ্রি বার করার জন্য, তো সব অঙ্ক কিন্তু আমরা এই সূত্র ধরেই করে নিতে পারবো। ঠিক আছে, তোমরা পারলে এই সূত্রটি খাতায় নোট করে রাখো। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করতে হবে যাতে সংখ্যাটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। তো এরকম যখন অঙ্ক হবে তখন স্বভাবতই আমরা সেই সংখ্যাটাকে 23 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 1057কে আমরা যদি 23 দিয়ে ভাগ করি, 1057কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, তো আমাদের লাস্টে কিন্তু আমাদের 22 ভাগশেষ থাকে। ঠিক আছে, 1057কে 23 দিয়ে যদি আমরা ভাগ করি লাস্টে কিন্তু আমরা 22 ভাগশেষ পাই। তো দেখো এই 22টা যদি আমাদের 23-এ রূপান্তরিত করা যেত, মানে এর সঙ্গে যদি আমরা 1 যোগ করতে পারতাম, 57-র সঙ্গে এই 7টা যদি 8 হয়ে যেত, তাহলে কিন্তু এই 1057 যদি 1058 হয়ে যেত, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদেরকে 1 যুক্ত করতে হবে। ঠিক আছে, 1 যুক্ত করলেই কিন্তু আমাদের সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার যদি বলতো যে কত বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সেই ভাগশেষটা 22টা বাদ দিলেই কিন্তু আমাদের কিন্তু হয়ে যেত। এই যে 22টা বাদ দিলে কিন্তু হয়ে যেত। যেহেতু বলেছে যোগ করতে হবে, সেই জন্য আমরা কী করব, সেই ভাজক থেকে আমরা সেই ভাগশেষটা বিয়োগ করে দেখব কত হচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু যোগ করলে সেটা সেই ভাজক দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা। কি বলেছে, -11 এবং 11-র মধ্যবর্তী, মানটা কিন্তু আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি বলেছে। -11 এবং 11-র মধ্যবর্তী কতগুলো সংখ্যা 2 বা 3-এর গুণিতক। এর মানেটা হচ্ছে যে -11 থেকে একদম পুরো 11 পর্যন্ত, মানে কতগুলো ঘর আছে, মাঝখানে 0 আছে, তো এখানে 11 হয়ে যাবে, এখানে -10 -9 -8 -7 করতে করতে 0 পর আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এই যে পুরো লাইনটা, এই লাইনের মধ্যে 2 এবং 3-এর কতগুলো গুণিতক আছে। তো প্রথমে আমরা দেখি যে 2-এর গুণিতক কতগুলো আছে। তো 2-এর গুণিতক আছে 2 4 6 8 10। ঠিক আছে, এবং 3-এর গুণিতক আছে 3 6 9। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 6 কিন্তু ডবল হয়ে গেছে। 6 একবার হচ্ছে 2-এর গুণিতক, একবার 6 কিন্তু হচ্ছে 3-এর গুণিতক, তাহলে কিন্তু 6 কিন্তু আমরা একবারে নেব। ঠিক আছে, মানে এখানে যদি আমি 2-এর গুণিতক 5টা হয়, তাহলে কিন্তু এখানে আমি 6টা আমি নেব না, তাহলে এখানে 2টা হয়ে যাবে। তাহলে মোট 2 আর 3-এর গুণিতক কত হচ্ছে 60টি। ঠিক আছে, 60টি গুণিতক, তাহলে কি হচ্ছে -11 থেকে 11 বলেছে, -11 থেকে 11, মানে আমি 0 থেকে এখানে 11 দেখলাম, 60টি গুণিতক হচ্ছে 2-এর, 2 এবং 3-এর, এবং এদিকেও তো 60টি হবে, তা 7 7 যোগ করলে হয়ে যাচ্ছে 14। ঠিক আছে, কিছুই না অঙ্কটা। অঙ্কে অনেকে করেছে যে কোনোটি নয়, অনেকে করেছে 12টি, অনেকে বলছে প্রশ্ন ভুল হয়েছে, কিন্তু তেমন কিছু নয়। ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে 14। নেক্সট দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে যে XYZ 3জন আছে, 3জনকে একটি কাজ দেওয়া হলো এবং সেই কাজটির জন্য তাদেরকে 3জনকে 6000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, কার ভাগে কত পড়বে সেটা এখনও বলে দেওয়া হয়নি, মোট 6000 টাকা দেওয়া হবে। এবং বলেছে এক্স এবং ওয়াই একত্রে কাজটির 4/3 ভাগ করে নিল। মনে করো এক্স এবং ওয়াই খুব ভালো বন্ধু, তারা দুজনে মিলে একসঙ্গে বললো যে আমরা দুজনে মিলে কাজটা করবো, তারা অলরেডি মানে 4/3 ভাগ কাজ কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেললো, এবং বাকি কাজটা জেডকে করতে দিল যে তুই বাকি কাজটা কর। তাহলে এখন প্রশ্ন করেছে যে জেডের মজুরি কত। এখন যে যেরকম কাজ করলো সেই অনুযায়ী মজুরি হবে, যে বেশি কাজ করবে তার বেশি টাকা, যার কম কাজ করবে তার কম টাকা। তো আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে যে জেড কত টাকা পেলো। তো প্রথমে দেখো এখানে কী করা আছে, যে এক্স ওয়াই একত্রে কাজটির 4/3 ভাগ করলো, তাহলে বাকি থাকলো কতখানি, মোট অংশ 1 থেকে আমরা 3/4টাকে বিয়োগ করে দেবো, তাহলে 1/4 অংশটা বাকি থাকলো, এবং এই কাজটাই করবে হচ্ছে জেড। মানে কি, মোট যদি কাজটা যদি 4 অংশ হয়, তার 1 অংশটা জেড করবে, মানে 4/1 অংশ কাজটা জেড করবে।
তাহলে মোট যদি মজুরি যদি 6,000 টাকা হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমি 1/4 দিয়ে গুণ করলেই জেডের মজুরিটা পেয়ে যাব। তাহলে 6,000 গুণন 1/4, মানে কি 4/1 তো জেড করলো, সেই 1/4টাকে আমরা গুণ করে দেবো সেই টাকার সাথে। তাহলে 4 দিয়ে কাটলাম 1,500, ঠিক আছে। সেই অ্যান্সারটা এখানে করা আছে। কিছু না, খালি অঙ্কটাকে আমাকে প্রথমে বুঝতে হবে যে অঙ্কে কী চেয়েছে, সেই অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। তো নেক্সট একটা অঙ্ক নল চৌবাচ্চা থেকে। আগে অঙ্কটা পড়ে নিই, দেখি কী আছে অঙ্কে। যে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টা ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে। তো সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়। তো অঙ্কটাতে বলেছে যে দুটো নল আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে। প্রথম নলটা 2 ঘন্টায় এবং দ্বিতীয় নলটা 6 ঘন্টায় ভর্তি করছে, ঠিক আছে। তো সকাল 10টার দিকে আমি এক্স নলটা খুলে দিলাম, এবার ওটা দিয়ে ভর্তি হচ্ছে কতক্ষণ ভর্তি হলো, 11টা পর্যন্ত ভর্তি হলো, মানে 1 ঘন্টা ভর্তি হলো। তাহলে এক্স নল কিন্তু 1 ঘন্টা ভর্তি করলো। তারপরে কি করলাম, ঠিক 11টার দিকে আমি ওয়াই নলটাকে খুলে দিলাম। এর মানেটা বন্ধুরা কি, যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শুধু এক্স নল চললো, ঠিক আছে। সকাল 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা শুধু এখানে এক্স নল চললো, এখানে কিন্তু ওয়াই নল চলেনি। এবং যে 11টার পর কিন্তু এক্স প্লাস ওয়াই দুটো নল কিন্তু ওয়াই চললো। প্রথমে আমাকে অঙ্কের ফান্ডাটা বুঝতে হবে যে অঙ্কে কী চেয়েছে, অঙ্কে কী বলেছে। তাহলে প্রথম 1 ঘন্টা কিন্তু শুধু এক্স নল চললো, এবং পরের যে 11টার পর থেকে কিন্তু এক্স প্লাস ওয়াই দুটো নল কিন্তু একসঙ্গে চালানো হলো। তাহলে বলেছে, তাহলে কটার দিকে আমার সেই ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাবে। তো দেখো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে প্রথমে এক্স নল 2 ঘন্টায় ভর্তি করে 1 অংশ, তাহলে এক্স নল 1 ঘন্টায় ভর্তি করবে হাফ অংশ, বার করে নিলাম, ঠিক আছে। সেম করে ওয়াই নলটা বার করে নিলাম, যে 1 ঘন্টায় 1/6 অংশ বার করবে, ঠিক আছে। এবং দুটো একত্র বার করলাম, মানে 3টে জিনিস বার করলাম। এক্স নল 1 ঘন্টায় কত অংশ ভর্তি করে, হাফ অংশ। ওয়াই নল 1 ঘন্টায় কত অংশ ভর্তি করে, 1/6 অংশ। এবং এক্স ও ওয়াই দুটো উভয়ে কতক্ষণ ভর্তি করবে, যোগ করে দেখলাম যে 3/2 অংশ। 3টা আমি তথ্য পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার যে প্রথমে যেটা আমি বললাম যে এক্স নলটি কিন্তু 1 ঘন্টা চললো, সকাল 11টা থেকে 10টা, ঠিক আছে। তো এক্স নলের ক্ষেত্রে কি দেখছি যে 1/2 অংশ পূরণ করছে 1 ঘন্টায়, তাহলে ও কিন্তু 11টা পর্যন্ত অলরেডি হাফ ভর্তি করে দেবে। যে বলেছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, ও কিন্তু অলরেডি হাফ ভর্তি করে দেবে। তাহলে বাকি থাকবে কত, মাইনাস করেছি 1 মাইনাস হাফ সমান হাফ অংশ, তাহলে বাকি থাকছে হাফ অংশ। এবার কিন্তু চলে আসবে এক্স এবং ওয়াই একত্রে, তারা কিন্তু এবার দুজন মিলে নলটাকে চৌবাচ্চাটাকে ভর্তি করবে, ঠিক আছে। তো এখানে আগে ক্যালকুলেশন করে নিয়েছি এক্স এবং ওয়াই একত্রে 1 ঘন্টায় ভর্তি করে 2/3 অংশ। তো এখানে আমরা লিখেছি কি যে 2/3 অংশ ভর্তি করছে 1 ঘন্টায়, ঠিক আছে, এটা আমরা আগেই করেছি। তাহলে হাফ অংশ ভর্তি করবে কত ঘন্টায়, এটাই ক্যালকুলেশন। যে 2/3 অংশ ভর্তি করছে 1 ঘন্টায়, তাহলে আর বাকি যে হাফ অংশটা, সেই হাফ অংশ ভর্তি করতে লাগবে, তো সেই হাফ অংশটা ভর্তি করছে কত ঘন্টায়। তো ক্যালকুলেশন করে বেরোলো আমাদের 3/4 ঘন্টা। তো এটাকে আমরা 60 দিয়ে গুণ করেছি, 60 দিয়ে গুণ করলে সেটা মিনিট হয়ে যাবে। তো 45 মিনিটে, মানে 11টার পর আর মাত্র 45 মিনিটেই কিন্তু চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে যে নল দুটি 11টা 45 মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করবে, ঠিক আছে। তো এই দেখো এবার নেক্সট প্রশ্ন কি আছে, যদি 10/3 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিমি পার আওয়ারে, মানে বলেছে 10/3 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 10/3 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। এই কথাটার অর্থ হচ্ছে, আগে অঙ্কটা প্রশ্নটা ভালো মতো দেখো কি বলেছে। এই যে 10/3 মিটার পার সেকেন্ড, এর কথাটা হচ্ছে 10/3 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে। এই কথাটা হচ্ছে 10/3 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তো এটাকে বলছে কিমি পার আওয়ারে, মানে তাহলে 1 ঘন্টা তাহলে কত কিমি যাবে, মানে হচ্ছে এখানে 3600 সেকেন্ডে কত কিমি যাবে, ঠিক আছে।
তো অঙ্কটা দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে হেডিং করা আছে সময় ও দূরত্ব। তো 1 সেকেন্ডে যাচ্ছে 10/3 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? ঠিক আছে, 36 সেকেন্ড মানে 1 ঘন্টা, যদি বলেছে কিমি পার আওয়ারে। তো নির্ণয়ের যে মিটার, সেই মিটারটা বের হচ্ছে 10/3 ইন্টু 3600। ঠিক আছে, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 12,000 মিটার। তো 12,000 মিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে 12 কিমি পার আওয়ার। সিম্পল অঙ্ক। ঠিক আছে, প্রথমে ছিল মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা কিমি পার আওয়ারে পরিণত করলাম। অ্যান্সারটা হচ্ছে 12 কিমি পার আওয়ার। তো এরপরে নেক্সট প্রশ্ন দেখো কী আছে। আগে অঙ্কটা দেখি কী আছে। 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? ঠিক আছে, তো যেখানে যেহেতু এখানে প্রশ্নের অপশনটা 1 ঘন্টা বের করতে বলেছে, তো আমাকে তাহলে করতে হবে, কি করতে হবে, যে প্রথমে আছে সময় সেকেন্ড। ঠিক আছে, দুটো হেডিং করে নিচ্ছি, প্রথমে সময় সেকেন্ড, পরে দূরত্ব মিটার। ঠিক আছে, তো সময় সেকেন্ডে আছে যে 10,080 সেকেন্ডে যাচ্ছে 315 কিমি বা 3,15,000 মিটার। ঠিক আছে, তো প্রথমে আমি এটাকে কি করেছি, 2.8টাকে, অঙ্কটা বন্ধ বোঝো, 2.8 এই যে ঘন্টা আছে, এই ঘন্টাটাকে প্রথমে আমি সেকেন্ডে পরিণত করে নিয়েছি। কী করে পরিণত করেছি? 2.8 গুণন 3600, তো গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে 10,080। ঠিক আছে, তো ওই জিনিসটা লেখা আছে এখানে, যে 10,080 সেকেন্ড মানে 2.8। ঠিক আছে, এটাকেই করা আছে কিন্তু এখানে 2.8 ঘন্টায় বা 10,080 সেকেন্ডে যাচ্ছে 315 কিমি বা 3,15,000 মিটার। ঠিক আছে, যেহেতু আমাকে এখানে সেকেন্ডে বার করতে হবে, মিটার পার সেকেন্ডে বার করতে হবে, সেজন্য আমি কিন্তু এটা প্রথম থেকেই সেকেন্ডে এবং মিটারে করে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? সিম্পল ব্যাপার, যে 10,080 সেকেন্ডে যাচ্ছে 3,15,000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 3,15,000 বাই 10,080, কাটাকাটি করলে কিন্তু হয়ে যাচ্ছে 31.25 মিটার পার সেকেন্ড। সিম্পল অঙ্ক একদম। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্নটা কী আছে। এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে হচ্ছে 3 ঘন্টা দূরত্ব অতিক্রম করতে কত, তাহলে সে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, মানে বলেছে যে 90 মিনিট মানে কত, 1.5 ঘন্টা যাচ্ছে 12 কিমি, তাহলে 3 ঘন্টা কত যাবে? 24 কিমি, ডবল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি করা আছে, প্রথমে হচ্ছে 90 মিনিটকে মিনিটে করা আছে, 90 মিনিট যাচ্ছে 12 কিমি, এবং 3 যে আওয়ার সেটাকে 180 করে দেওয়া হয়েছে, মানে 3 ইন্টু 60 মিনিটে পরিণত করা হয়েছে 180। ঠিক আছে, তাহলে 180তে কত যাবে? সিম্পল, 90 যায় 12, তাহলে 180 ডবল যাবে, 24 কিমি পার আওয়ার। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। নেক্সট দেখো কী আছে 16 নম্বরটা, যে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। ঠিক আছে, এ করছে 4 দিনে এবং বি করছে 12 দিনে, তাহলে আমরা দুটো তথ্য পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে, যে দুজন মিলে একত্রে কাজটি করতে কতদিন সময় নেবে? খুবই সহজ অঙ্ক। তাই কী করতে হবে, 1/4 যোগ 1/12 যোগ করে এটাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, ওটা এখানে করা আছে, যে এ এবং বি একত্রে একদিনে করে 1/4 যোগ 1/12 সমান সমান 1/4 অংশ, তাহলে 1 অংশ করে এটাকে উল্টে দেবে 4 দিনে। ঠিক আছে, পরে 17 নম্বর প্রশ্ন দেখো। অনিতা একটি বাইসাইকেল 3,200 টাকা ক্রয় করে, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। ঠিক আছে, সে তাহলে কত মূল্যে জিনিসটা বিক্রি করলো? তো সিম্পল ব্যাপার, 240 টাকা লোকসান মানে 240 টাকা কমে বিক্রি করলো, 240 টাকা লস হলো তার। ঠিক আছে, তাহলে কি লস হলে কী হয়, ক্রয় থেকে ক্ষতিটা মাইনাস করে দিতে হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য বেরোয়। ঠিক আছে, ক্রয় থেকে আমাদের ক্ষতিটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বেরোবে। সিম্পল, কী আছে, 3200 মাইনাস 240 সমান সমান 2960। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, 3/4 এর 5/6 এর 7/10 এর 16 64 সমান সমান কত? সিম্পল ব্যাপার, তোমরা কী করবে, প্রথমে 3/4 খালি এরগুলোকে গুণন করে দেবে, 5/6 গুণন 7/10 গুণন 16 64, তো এটাকে কাটাকাটি করো,
কাটাকাটি করে দেখবে যে অ্যান্সারটা কিন্তু 728 হচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু 728 হয়ে যাবে, কাটাকাটি করলে হয়ে যাবে, খালি এরগুলোকে গুণ করে দিতে হবে, আর কিছু না। তো নেক্সট প্রশ্ন দেখো কী আছে 19 নম্বরটা, রাকেশ এবং মোহনের গড় বয়স 15। আচ্ছা, তো বলছে দুজনের গড় বয়স 15 এবং মোহন ও রমেশের গড় বয়স 12 এবং রাকেশ এবং রমেশের গড় বয়স যদি 13 হয় তাহলে মোহনের বয়স কত? প্রথমে দেখতে হবে যে এখানে কতজন সদস্য আছে। এখানে কিন্তু 3জন সদস্য আছে, রাকেশ, মোহন এবং রমেশ। ঠিক আছে, তো প্রথমে আমি লিখতে পারি যে রাকেশ যোগ মোহন, গড় বয়স যেহেতু 15 আছে তাহলে 15কে 2 দিয়ে গুণ করলে 30 হচ্ছে, তাহলে মোট বয়স হয়ে যাচ্ছে 30, যে রাকেশ যোগ মোহন সমান 30 বছর। সেম পরেরটাও মোহন যোগ রমেশ 24, ওটাও গড় বয়স 12 দেওয়া আছে, 12কে আমরা 2 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, 24, এবং লাস্টে রাকেশ প্লাস রমেশ সমান 26। ঠিক আছে, তো এই প্রশ্ন থেকে আমরা তিনটা তথ্য পেলাম, রাকেশ প্লাস মোহন 30, মোহন প্লাস রমেশ 24 এবং রাকেশ প্লাস রমেশ 26। এবার কী করবো, আমরা তিনটাকে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে কী যাচ্ছে, দেখো এখানে দুটো রাকেশ আছে, এই যে একটা রাকেশ, এই যে একটা রাকেশ, দুটো রমেশ এবং দুটো মোহন। ঠিক আছে, তাহলে কি 2 ইন্টু রাকেশ প্লাস রমেশ প্লাস মোহন সমান এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 30, 24, 26 যোগ করলে হচ্ছে 80। তাহলে দুইটা এখানে গুণ অবস্থা আছে, দুটোকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে হচ্ছে রাকেশ প্লাস রমেশ প্লাস মোহন 80/2 সমান 40। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেলাম রাকেশ প্লাস রমেশ প্লাস মোহন সমান 40। তাহলে মোহনের বয়স চেয়েছে, মোহনের বয়স কত হবে? তো দেখো এখানে দেওয়া আছে রাকেশ প্লাস রমেশ 26। ঠিক আছে, তো এখানে কিন্তু মোহন নেই, তাহলে আমার রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ টোটাল যদি 40 হয়, ঠিক আছে, টোটাল যদি 40 হয় তো সেখান থেকে যদি আমি 26টা মাইনাস করে দিই, মানে রমেশের বয়স আর রাকেশের বয়সটা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার মোহনের বয়সটা পড়ে থাকবে। তো মোহনের বয়সটা হচ্ছে 14 বছর। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, তিনটি সংখ্যার গসাগু 23। ঠিক আছে, 23। এবার সংখ্যার অনুপাত বলে গেছে 1:2:3, সংখ্যা নির্ণয় করো। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যখনই বলে দেবে যে গসাগু 13 এবং অনুপাত বলে দেবে তখনই কিন্তু সংখ্যাগুলো ওই গসাগুর সঙ্গে অনুপাত কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে, খালি আমাদের গুণ করে দিতে হবে। ঠিক আছে, প্রথম আছে 1:2:3, তার মানে 23 গুণন 1। ঠিক আছে, 23, তারপর 2 আছে 23 গুণন 2 সমান 46 এবং লাস্টে 23 গুণন 3 মানে 69। ঠিক আছে, আর কিছু করার দরকারই নেই, এখানে জাস্ট গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো কী আছে, অঙ্কটাকে দেখো কী আছে, যে 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা। 1 ডজন জোড়া, 1 ডজন কটা হয় 12টা, এবং জোড়া বলেছে, তাহলে 24টার দাম হচ্ছে 80 টাকা, যা 10% ডিসকাউন্ট পাওয়া যায়, মানে 80 টাকার আবার 10% কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 80 টাকার 10% ডিসকাউন্ট মানে কি 8 টাকা, তাই না? 80 টাকা 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 8 টাকা, 80 ইন্টু 10/100, 0 কাটলাম, তাহলে 8 টাকা হয়ে যাচ্ছে ডিসকাউন্ট। তাহলে আমার দামটা পড়ে যাবে, আমার কেনাটা পড়ে যাবে কিন্তু 72 টাকা। ঠিক আছে, যেহেতু 10% ডিসকাউন্টে পাচ্ছি 72 টাকা। তো কতগুলো মোজা আমি 72 টাকায় কিনছি না, 24টা মোজা কিন্তু আমি 72 টাকায় কিনছি। ঠিক আছে, 24টা মোজা মানে 2 ডজন জোড়া মোজা, 1 ডজন জোড়া মোজা মানে 24টা মোজা কিন্তু আমি 72 টাকায় কিনছি। ঠিক আছে, তো আমাকে বলেছে কি, তাহলে আমি 24 টাকায় কতগুলো মোজা ক্রয় করতে পারবো? সিম্পল, 72 টাকায় যদি 24টা পাওয়া যায় তাহলে 24 টাকা পাওয়া যাবে হচ্ছে 8টি, মানে হচ্ছে 4 জোড়া। ঠিক আছে, এখানে কিন্তু জোড়া চেয়েছে অ্যান্সারটা, যে কত জোড়া, আমাকে জোড়া বার করতে হবে, কিন্তু 8টি কিন্তু করলে হবে না, আমাকে কিন্তু ওটাকে হাফ করে দিয়ে জোড়া করতে হবে, 4 জোড়া। কেমন? তো নেক্সট প্রশ্ন দেখো কী আছে, যে একজন সেনাপ্রধান কতজন সেনা আছে, 36,562 জন সেনাদের নিয়ে একটি বর্গাকার রূপ গঠন করতে চান। বর্গাকার মানে কি, যে যতগুলো লাইন থাকবে ঠিক ততগুলো লোক থাকবে। মনে করো এখানে 3খানা লাইন আছে, 1খানা 2খানা 3খানা লাইন, তো এখানে কিন্তু প্রত্যেক লাইনে আবার 3জন করে থাকবে, 1জন 2জন 3জন, এটাকে বলছে বর্গাকার। ঠিক আছে, এই যে বর্গাকার। তো কি বলেছে, এখানে 36,562 জন সেনা আছে, তো সবাইকে বর্গাকার সাজালো, মানে হচ্ছে যতগুলো লাইন ততগুলো সৈন্য। ঠিক আছে, এবার গঠন করার পর তিনি দেখলেন যে কিছু সেনা কিন্তু বাদ থেকে যাচ্ছে।
সেই অব্যাহত সেনার সংখ্যা কত। তাহলে কিছু না, আমাকে এটার বর্গমূল করতে হবে, ঠিক আছে। বর্গমূল কী করে করবো, কি 36/5/6 আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। এই জোড়া নিব, এই জোড়া 3, তাহলে 1 অক্ষে 1, ঠিক আছে। এখানে কত 2 হলো, 6/5, তারপরে 1-এর ডবল 2 নামাবো, ঠিক আছে। এবার করে আমরা কিন্তু বর্গমূলটা বের করে লাস্টে দেখব যে কত বাদ থাকছে, কত অবশিষ্ট থাকছে, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখব যে লাস্টে 81 জন কিন্তু বাদ থেকে যাচ্ছে, ঠিক আছে। 81 জন ভাগশেষ হচ্ছে, তো সেই 81 জন কিন্তু অতিরিক্ত সৈন্য, ঠিক আছে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, খুবই সহজ, খুবই ইজি, বুঝতে পারলে খুবই ইজি। কী আছে 24/24, একটা সংখ্যা দিয়ে হয়েছে 24/24। এই সংখ্যাটি 2-এর স্থানীয় মান এর যোগফল কত, ঠিক আছে। তো স্থানীয় মান কিন্তু আমরা সবাই জানি, এখানে দুটো 2 আছে, একটা 2 দুটো 2। তো প্রথম 2-এর স্থানীয় মান হবে 2000, কারণ দেখো 2-এর পর 3টা ঘর আছে, তার জন্য 3টা শূন্য। এবং পরের যে 2 সে 24 আছে, তারপরে একটা ঘর আছে, মানে হয়ে যাবে ওর স্থানীয় মান হয়ে যাবে 20। তাহলে প্রথম 2-এর স্থানীয় মান 2000, পরের 2-এর স্থানীয় মান 20, তাহলে দুটো যোগ করলে হয়ে যাচ্ছে কিন্তু 2020, ঠিক আছে। তো নেক্সট দেখো নাম্বার সিরিজের রিজনিং দিয়েছে, রিজনিংটা খুবই সহজ। কী আছে 12, 16, 32, 68, 132, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রথমে দেখতে হচ্ছে আমাদের গ্যাপ কত আছে, গ্যাপগুলো ঠিক কত আছে। 12 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 68, 68 থেকে 132। তো প্রথমে দেখবো যে গ্যাপ আছে হচ্ছে 4, পরের গ্যাপ আছে হচ্ছে 16, তারপরে গ্যাপ আছে হচ্ছে 36, তারপরে গ্যাপ আছে হচ্ছে 64। তো দেখো সংখ্যাগুলো একটু চেনা চেনা মনে হচ্ছে না, যে 4, 16, 36, 64, 4 হচ্ছে 2-এর বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ, 36 হচ্ছে 6-এর বর্গ, 64 হচ্ছে 8-এর বর্গ। তাহলে কী হচ্ছে, এক ঘর পর পর সংখ্যাগুলো কিন্তু বর্গ হয়ে যাচ্ছে ডিফারেন্সগুলো। তাহলে এখানে কত হবে, 8-এর পর কত হবে 10, 8-এর পর হয়ে যাবে 10, তাহলে 10-এর বর্গ হয়ে যাবে 100, তাহলে 100-র সঙ্গে কিন্তু 132 যোগ হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে সংখ্যাটা হয়ে যাবে 232। তাহলে তো এদের গ্যাপ হবে 100, তাই না। এই 100টাই হচ্ছে 10-এর বর্গ, লাস্ট ছিল 8-এর বর্গ, 8-এর পর ঠিক 10-এর বর্গ, 10-এর বর্গ হয়ে যাচ্ছে 100, এবং 100টা হয়ে যাবে ডিফারেন্স, ঠিক আছে। 100টা হয়ে যাবে ডিফারেন্স, 100-র সঙ্গে 132 যোগ হয়ে যাবে 232, এটার অ্যান্সার হয়ে যাবে 232, ঠিক আছে। তো তারপরে দেখো কী আছে, একটা অ্যামাউন্ট বলে দিয়েছে 8,930, সেই টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত হবে। তো এটা একটা সূত্র আছে সুদের অঙ্ক, যে সুদ সমান সমান মানে আই সমান সমান P/T/R/100। পি এখানে হচ্ছে মূলধন, টি হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার বাই 100। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করা আছে, যে পি হচ্ছে 8,930 ইন্টু 5 ইন্টু 8/100, ঠিক আছে, সমান সমান তাহলে কত হচ্ছে 3,572 টাকা। এটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো দেখো 26 নম্বর প্রশ্ন দেখো কী আছে, যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। এখানে 4খানা অপশন আছে, প্রথমটা আছে 9/7, পরেরটা আছে 11/4, 11/14, পরে আছে সি নাম্বার 3/4, এবং ডি নাম্বারটা আছে 10/3। তো কী করবো, আমরা কিন্তু প্রত্যেকটাকে কিন্তু ভাগ করে দেখবো যে কত ভাগ বেরোচ্ছে, জাস্ট দুঘরে বেশি দেখবো না আমরা। তো প্রথমে দেখবো আমরা 9/7, ঠিক আছে, 9 নামালাম, সরি এটা একটু প্রিন্টে একটা মিস্টেক আছে, এটা হয়ে যাবে হচ্ছে 7/9, হ্যাঁ এখানে কিন্তু একটু ভুল আছে সংখ্যাটা, এটা হয়ে যাবে 7/9। তো দেখো 7 নামালাম, তো পয়েন্টের জন্য 0, ঠিক আছে। 7 7 নং 63, যে কত থাকবে 7, আবার সেই 70 আসবে, তাহলে আবার 7 বসে যাবে, ঠিক আছে। তো হয়ে যাবে প্রথমটা হয়ে যাবে 0.77, প্রথমটা হয়ে যাবে 0.77। পরে দেখো 11/14, তো এখানে 11 নামাবো, পয়েন্ট দিয়ে 0, 7, 7কে 14 দ্বিগুণ করে 4 7 28, 8 হাতে থাকলো 2, 7 থেকে 7 দিন 9, 98, ঠিক আছে। এখানে থাকছে 12 ভাগশেষ, এখানে থাকবে হচ্ছে 12 ভাগশেষ, আবার পয়েন্টের জন্য 0, 120, এই এখানে হয়ে যাবে 8।
তাহলে পরেরটা হচ্ছে 78, ঠিক আছে। তো সবগুলো ভাগ করে দেখবে, এটা হয়ে যাবে 75, এটা হয়ে যাবে 76। তো এখানে দেখা যাচ্ছে যে 0.78, এটা কিন্তু সবথেকে বড় সংখ্যা, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, 11/14, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তো 27 নম্বর, এটা একটা রিজনিং, ঠিক আছে। তো বলেছে যে আজ যদি সোমবার হয় তাহলে ঠিক 64 দিন পর কী হবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব, সেই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 64কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 9 63 মিলে গেল, লাস্টে আমার 1 কিন্তু ভাগশেষ থাকছে, মানে 1 অতিরিক্ত। যদি ওরা ভাগটা যদি আমার মিলে যেত তাহলে কিন্তু ঠিক ততদিন পরেও আমার সেই বারটাই হতো। যেহেতু এখানে 1 অতিরিক্ত থেকে যাচ্ছে, ভাগশেষ 1 অতিরিক্ত থেকে যাচ্ছে, তাই সোমবারের সঙ্গে আমরা কিন্তু 1 যোগ করে মঙ্গলবার করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো কী আছে, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা পাবে এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, ঠিক আছে। তাহলে তাদের অংশের অনুপাত কত। তো প্রথমে দেখো অঙ্কটা আমাদের বুঝে কী করতে হবে, বুঝে করতে হবে যে কী আছে, কিউ পাবে হচ্ছে পি এর 30 টাকা, মানে হচ্ছে প্রশ্ন বলেছে যে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পাবে, মানে পি যদি সাপোজ হচ্ছে আমি 1 টাকা পায়, তাহলে কিউ পাবে হচ্ছে 31 টাকা, মানে 30 টাকা কিন্তু অলরেডি ও বেশি পাবে পি থেকে, ঠিক আছে। তো এটা এখানে করেছি যে কিউ সমান সমান পি প্লাস 30। সেমভাবে কিউ সমান সমান আর সমান সমান কিউ প্লাস 60, মানে আরও কিউ থেকে 60 টাকা বেশি পাবে, ঠিক আছে। তো প্রথমে আমি দুটো এখানে তথ্য লিখে দিয়েছি, কিউ সমান সমান পি প্লাস 30 এবং আর সমান সমান কিউ প্লাস 60। এবার কী করলাম, ধরি পি পাবে হচ্ছে x টাকা, তাহলে কিউ কত পাবে, পি এর সঙ্গে 30 টাকা যোগ হয়ে যাবে, এবং আর কত হবে, কিউ এর যে সেই টাকাটা, সেই টাকার সঙ্গে 60 টাকা যোগ হয়ে যাবে, এটা করা আছে। তাহলে প্রশ্ন অনুসারে তিনজন টাকার পরিমাণ বলছে 300 টাকা, পি কিউ আর 300 টাকা। তাহলে প্রথমে পি হচ্ছে x টাকা, তারপরে কিউ হচ্ছে x প্লাস 30, ঠিক আছে। তারপরে আর হবে এক্স প্লাস 30 প্লাস 60, এখানে একটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে। জিনিসটা এরকম হবে, এক্স প্রথমে হবে হচ্ছে পি x টাকা প্লাস কিউ হয়ে যাবে x প্লাস 30 প্লাস আর হয়ে যাবে এক্স প্লাস 30 প্লাস 60 সমান সমান 300 টাকা, ঠিক আছে। তো এখান থেকে হয়ে যাবে তাহলে কটা এক্স হচ্ছে, 3x প্লাস 30 যোগ করলে কত, 60 যোগ করলে 120, তাহলে 3x প্লাস 120 সমান সমান 300, ঠিক আছে। বা 3x সমান সমান 300 মাইনাস 120 সমান সমান 300 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 180, তাহলে এক্সের মান হয়ে যাবে ভাগ 3, 3টা এখানে চলে আসবে, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 60, এক্সের মান হয়ে যাচ্ছে 60। তাহলে পি পাবে হচ্ছে 60 টাকা, পি পাবে হচ্ছে 60 টাকা, কিউ পাবে হচ্ছে 60 প্লাস 30 90 টাকা, আর পাবে 60 প্লাস 30 প্লাস 60। এই যে এই মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, আর কিছু না, ঠিক আছে। প্রথমে হচ্ছে পি এক্স টাকা মানে 60 টাকা, কিউ পাবে হচ্ছে এক্স প্লাস 30 মানে 60 প্লাস 30 90 টাকা, এবং আর পাবে হচ্ছে এক্স প্লাস 30 প্লাস 60 মানে হচ্ছে 150 টাকা, এবং এর অনুপাত হচ্ছে 60 90 150, 2:3:5, ঠিক আছে। তো নেক্সট দেখো কী আছে, যে দুটি সংখ্যা লসাগু এত এবং সংখ্যা দুটির গসাগু এত, একটি সংখ্যা এত হলো অপসংখ্যাটি কত। এটা একটা সূত্র আছে, সিম্পল সূত্র লসাগু আর গসাগুর, যে কি লসাগু ইন্টু গসাগু, যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তো লসাগু বলছে যে 2376, গসাগু 33 এবং একটি সংখ্যা 297, তাহলে অপসংখ্যাটি কত, তাহলে গুণন অপসংখ্যা, তাহলে অপসংখ্যাটি হয়ে যাবে হচ্ছে 2376 গুণন 33/297 সমান সমান 264, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি 1% বেশি সুদে রাখা হয় তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যায়, তাহলে ওই মোট যে অর্থ, ঠিক আছে, মূলধন, সেই মূলধনের পরিমাণটা কত। তো এখানে 3 বছরে অতিরিক্ত অর্থ পাওয়া যায় হচ্ছে 5100 টাকা, তাহলে 1 বছর এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে 1700 টাকা, ঠিক আছে। এবার একটা ঐকিক নিয়ম আছে, কি আছে, যে অতিরিক্ত অর্থ এবং মোট টাকা, অতিরিক্ত অর্থ মোট টাকা।
তো অতিরিক্ত অর্থ কী বলেছিল, 1% বেশি পাওয়া যায়। 1% কথা অর্থ কী, 100 টাকা 1 টাকা বেশি পাওয়া যায়, এটা লিখেছে 100 টাকায় 1 টাকা বেশি পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে অতিরিক্ত টাকা কত হচ্ছে, 1700 টাকা 1 বছরে। ঠিক আছে, তাহলে 1 টাকা যদি অতিরিক্ত অর্থ হয় তাহলে মোট টাকা হচ্ছে 100 টাকা। তাহলে 1700 টাকা যদি অতিরিক্ত অর্থ হয় তাহলে মোট টাকা কত, এটা এখানে দেওয়া আছে, আর কিচ্ছু না। তাহলে হয়ে যাবে 1700 গুণন 100। ঠিক আছে, 1,70,000 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপর নেক্সট দেখো 31 নম্বর, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। ঠিক আছে, দুটো তথ্য দিয়েছে এখানে, মন্ডে, টুয়েসডে, ওয়েনেসডে গড় উষ্ণতা 37, তাহলে মোট উষ্ণতা 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 দিয়ে গুণ করেছি 111। ঠিক আছে, এবং পরেরটা বলছে টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, মানে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, ওটাও গড় আছে 34, তাহলে ওটা 3 দিয়ে গুণ হয়ে যাবে, মোট তাহলে 102। ঠিক আছে, তো এবার আমি কী করবো, এখান থেকে আমি এটাকে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে এই যে সাইনগুলো সব পাল্টে যাবে, এখানে সাইন পাল্টে যাবে, তাহলে এখানে টুয়েসডে কেটে যাবে, এখানে ওয়েনেসডে কেটে যাবে, এটাও সাইন চেঞ্জ হবে, এটাও সাইন চেঞ্জ হবে, তাহলে মানডে মাইনাস থার্সডে, আর এখান থেকে 111 থেকে 102 বিয়োগ করলে হচ্ছে 9, বিয়োগ করে ভাই। ঠিক আছে, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে মন্ডে মাইনাস থার্সডে, মানে সোমবার মাইনাস সোমবারের যে মান, সোমবারের যে উষ্ণতাটা, তার থেকে যদি আমি বৃহস্পতিবারের উষ্ণতা বাদ দিই, মাইনাস সমান 9, এতটুকু আমি পেলাম। এবার এখানে আর একটা তথ্য দিয়েছে কি, যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, এর মানে কি, বৃহস্পতিবার মানে থার্সডে উষ্ণতাটা সোমবারের মানে মন্ডের 4/5, এই জিনিসটা এখানে লেখা আছে, থার্সডে সমান 4/5 ইন্টু মন্ডে। ঠিক আছে, তাহলে থার্সডে যদি মন্ডের 4/5 হয়, তাহলে মন্ডেটা কী হয়ে যাবে, মন্ডের দিকে থাকলো। ঠিক আছে, থার্সডের দিকে থাকলো, তাহলে এই যে 4/3টা, এটা এখানে 4/5 হয়ে 4/5, এখানে তাহলে এখানে 5/4 হয়ে যাবে। ঠিক আছে, ওটা এখানে সুন্দর করে দেওয়া আছে, সবুজ কালি করে দেওয়া আছে। ঠিক আছে, থার্সডে যদি 4/5 ইন্টু মন্ডে হয়, তাহলে মন্ডে হয়ে যাবে 5/4 থার্সডে। ঠিক আছে, এটা এইচ হবে থার্সডে। তো এখানে এবার দেওয়া আছে যে এই মানটাই কিন্তু আমি এখানে লিখলাম, যে মন্ডের মানটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম, যে মন্ডের জায়গায় কিন্তু আমি এই মানটা বসিয়ে দিলাম। কি বসিয়ে দিলাম, যে 5/4 ইন্টু থার্সডে। এবার আমি থার্সডেকে আমি এক্স ধরে নিলাম, তাহলে হচ্ছে 5x/4 মাইনাস এক্স সমান 9, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 36। ঠিক আছে, কিছুই না, প্রথমে এখানে 3টা দিনের মান দেওয়া আছে 111, পরের 3টা দিনের মান দেওয়া আছে 111, এখান থেকে বিয়োগ করে আমি দেখলাম যে মঙ্গলবার থেকে যদি আমি বৃহস্পতিবারের উষ্ণতাটা বাদ দিই তাহলে 9 হচ্ছে, এবং এখানে মন্ডে সমান বলে গেছে 5/4 থার্সডে। ঠিক আছে, সেই মানটা আমি এখানে বসে দিলাম। এবার থার্সডেকে আমি এক্স ধরে নিলাম, বা থার্সডে ধরেও আমি করতে পারি। ঠিক আছে, তাহলে 5x/4 মাইনাস এক্স সমান 9, তো ক্যালকুলেশন করলে আমার এক্সের মান হয়ে যাচ্ছে 36, মানে বৃহস্পতিবারের উষ্ণতা হয়ে যাবে আমার 36, এটাই কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কী আছে, এ বি এর তুলনায় 20% কম কাজ করে। আচ্ছা, 20% মানে কি, 20% কম কাজ করার কথার অর্থ কি, যে এ যদি করে 80 এবং তাহলে বি করবে 100, এ 20% কম করছে মানে এ কম করছে, তাহলে বি যদি করে মানে 100 ভাগ কাজ, তাহলে এ করবে হচ্ছে 80 ভাগ কাজ, সবসময় 20% কম করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রথমে কাজের নিরিখে A/B বার করতে পারি 4:5, এবং সময়ের নিরিখে সেটা কিন্তু উল্টে যায়, কারণ আমরা জানি জন এবং দিন মানে কাজ এবং সময় সবসময় কিন্তু ব্যস্ত অনুপাত। তো কাজের নিরিখে A/B যদি 80 আর 100 হয়, মানে 4:5 হয়, তাহলে কিন্তু সময় নিরিখে হয়ে যাবে সেটা 5:4। কী করে, আমি একটা উদাহরণ দিচ্ছি। এ করছে 4 ভাগ, বি করছে 5 ভাগ, তাহলে কার কাজের স্পিডটা বেশি, বি এর, যেহেতু বি 5 ভাগ করে নিচ্ছে, এ 4 করছে, বি 5 করছে, তাহলে কে কম টাইম নেবে। একজন যদি 4 ভাগ করে এবং সেই টাইমে যদি একজন 5 ভাগ করে নেয়, তাহলে এর নিশ্চয় কম টাইম লাগবে, আর এর কিন্তু বেশি টাইম লাগবে। ঠিক আছে,
তাহলে কী হচ্ছে, এটা কিন্তু উল্টে যাচ্ছে, মানে যার কাজের পরিমাণ কম তার কিন্তু টাইম লাগছে বেশি, মানে এই 5টা কিন্তু এখানে চলে আসবে এবং 4টা কিন্তু এখানে চলে আসবে। তো ওটা এখানে করা আছে, এটা তোমরা মনে রাখবে। কাজ এবং সময় সবসময় কিন্তু ব্যস্ত অনুপাত হয়। তো কাজের নিরিখে যে অনুপাতটা হয় সেই অনুপাতটা কিন্তু সময় নিরিখে উল্টে যায়, 5:4। ঠিক আছে। তো এখান থেকে এ এবং বি দুটো হেডিং করা আছে। তো এ যদি 5 সময় নেয়, মানে 5 একক যদি সময় নেয়, তাহলে বি কিন্তু 4 একক সময় নেবে। ঠিক আছে, যেহেতু এদের অনুপাত 5:4। তাহলে এখানে প্রশ্নে বলেছে, দেখো কি বলেছে, যদি এ কোনো কাজ 7.5 ঘন্টা শেষ করে তাহলে বি এর কাজটি করতে কত সময় লাগবে। তো এখানে সুন্দর করে দেওয়া আছে A5 B4, তাহলে এ 7.5, তাহলে বি প্রশ্ন চিহ্ন। এখান থেকে কিন্তু উত্তরটা 6 আওয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অঙ্কটা কিছুই নেই। অঙ্কটা প্রথমে দেখতে হবে যে 20% কম কাজ করে, এর মানে হচ্ছে A/B সমান সমান 80:100, মানে হচ্ছে 4:5। এটাকে উল্টে দিলাম 5:4, মানে এটা আমার সময় নিরিখা হয়ে গেল, যেহেতু এখানে সময় দেওয়া আছে যে 7.5 ঘন্টা। ঠিক আছে, যে সময় বলা আছে সেটা আমি সময় নিরিখে বার করলাম 5:4, এবং ওটাকেই আমি ক্যালকুলেশন করে বার করলাম। যদি 5 করে তাহলে বি করবে 4, যদি 7.5 করে তাহলে বি করবে কত, 6। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো কী আছে, একদম সহজ অঙ্ক। খালি প্রথম প্রশ্নটা আমি পড়ি, যে কী বলেছে, পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, তাহলে পুত্রের বয়স কত। একদম সিম্পল। দেখো ছবিতে, দেখো ছবি দেখা যাচ্ছে, ধরলাম পুত্র এক্স, তাহলে পিতা হয়ে যাবে 9x, যেহেতু 9 গুণ বলেছে, মাতা 8x। এবং প্রশ্ন অনুসারে বলেছে মাতা এবং পিতার বয়সের যোগফল 51, তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি 9x যোগ 8x সমান সমান 51। তাহলে 17x সমান সমান 51, এখান থেকে x এর মান হয়ে যাচ্ছে 3, তাহলে পুত্রের বয়স হয়ে যাচ্ছে 3। ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন, 34 নম্বরটা। একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। ঠিক আছে, এ সেকশনে 20টি ছাত্রের মধ্যে পাশের হার হচ্ছে 80%, এবং বি সেকশনে 30 জন ছাত্রের মধ্যে পাশের হার হচ্ছে 70%। তাহলে উভয় সেকশন মিলিয়ে মোট পাশের হারের মান কত। তো কিছু না, প্রথমে এ সেকশনে 20 জন ছাত্রের পাশের সংখ্যা কত সেটা বের করব। ঠিক আছে, যেহেতু মোট হচ্ছে 20 জন, তো 20কে আমি 80 দিয়ে 80% দিয়ে গুণ করবো, 80/100, তাহলে আমার হয়ে যাচ্ছে 16 জন। ঠিক আছে, সেমভাবে আমি বি সেকশনেও 30 জন ছাত্রের মধ্যে পাশের সংখ্যা বের করবো, 30 × 70%, মানে 70/100 সমান সমান 21 জন। ঠিক আছে, তাহলে সুতরাং মোট ছাত্র, তাহলে এ সেকশনে ছিল হচ্ছে 20 জন। ঠিক আছে, এ সেকশন ছিল হচ্ছে 20 জন এবং বি সেকশন 30 জন, তাহলে মোট কতজন হচ্ছে 50 জন। তাহলে 50 জন ছাত্রের মধ্যে পাশের সংখ্যা হচ্ছে, প্রথমে হলো যে 16 আর 21 যোগ করলাম 37 জন। তাহলে 50 জনে যদি 37 জন পাস করে, তাহলে 100 জনে কত করবে। ঠিক আছে, তাহলে 100 জনে হয়ে যাবে হচ্ছে 37 ইন্টু 100/50। ঠিক আছে, 2 37 দুগুণে হয়ে যাবে 74। ঠিক আছে, অথবা আমি এভাবে করতে পারি যে 50 জনে পাস করলো 37 জন, তাহলে এখানে ডবল করে দিই, 50 ডবল হচ্ছে 100 জনে, তাহলে পাস করবে 37 জন ডবল হচ্ছে 74। ঠিক আছে, তো নেক্সট দেখো কী আছে, তিনজন লোক একটি কাজ 8 দিনে করে এবং 6 জন বালক ওই একই কাজ 8 দিনে করে। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে, দুজনে 8 দিনে করছে, মানে 3জন লোকও 8 দিনে যে কাজ করছে, 6 জন বালকও 8 দিনে সে একই কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি 3জন লোক সমান সমান 6 জন বালক, মানে 1জন লোক সমান সমান 2জন বালক, তাহলে 4জন লোক সমান সমান 8 জন বালক। এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 4জন লোক সমান সমান 8 জন বালক, এটা আমাদের পরে কাজে লাগবে। তারপর বলছে 4জন লোক এবং 4জন বালক তাহলে একত্রে মিলে কত দিনে কাজটি করবে। তো এখানে দেখো জন্মদিন। ঠিক আছে, তো জন্মদিন এখানে প্রথমে যে লেখা আছে যেটা, যে 6 জন বালক একটি কাজ 8 দিনে করে, তো ওটা আমি লিখে দিয়েছি 6 জন বালক একটি কাজ 8 দিনে করে। ঠিক আছে, 6 জন বালক একটি কাজ 8 দিনে করে। এবং বলেছে কি যে 4জন লোক এবং 4জন বালক, এই 4জন লোক এবং 4জন বালক, তাহলে এখানে কী করবো, 4জন লোক মানে কি, এই 4জন লোক মানে হচ্ছে 8জন বালক, তাহলে এখানে 8 করে দিলাম, এই যে 8। ঠিক আছে, এবং 4জন
বালক যোগ করে দিলাম, মোট 12। মানে বলেছে 4 জন লোক প্লাস 4 জন বালক। তাহলে তো আমরা জানি 4 জন লোক মানে তো 8 জন বালক, ডবল সেই 8টা লিখে দিলাম এখানে, এবং 4 জন বালক যোগ করে মোট 12 জন হচ্ছে। তাহলে 12 জন সেই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, 6 জন করছে 18 দিনে, তাহলে 12 জন করবে কত দিনে? জন্মদিন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, জন্য এখানে 6 × 18 জিনিসটা এরকম হয়ে যাবে যে 6 × 18, ঠিক আছে, 6 × 18 বাই 12, 6 দিয়ে 2 9, ঠিক আছে, উত্তর হয়ে যাবে 9। তাহলে 9 দিনে কমপ্লিট করবে। 6 জন বালক যদি 18 দিনে করে, তাহলে মোট 4 জন বালক মানে 4 জন লোক মানে 8 জন বালক, এবং 4 জন বালক মিলে কাজটি করবে হচ্ছে 9 দিনে, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন দেখো, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মেশাবে? মানে হচ্ছে জল মেশাবে দুধের মধ্যে, ঠিক আছে, যেহেতু লাভ করবে। তো কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি সে ক্রয় মূল্যে বিক্রি করবে? মানে সে যদি সাপোজ ধরো 10 টাকা লিটার দরে দুধ কিনেছে, 10 টাকা লিটার দরে, সে 10 টাকা লিটার দরেই বিক্রি করবে, মানে ক্রয় মূল্যে বিক্রি হবে। সে যত টাকা লিটার দরে কিনেছে ঠিক তত টাকা লিটার দরেই বিক্রি করতে হবে। আমাদের কিন্তু ভাষাটা বুঝতে হবে, যে বলেছে না ক্রয় মূল্যেই ক্রয় মূল্যে বিক্রি করবে, এই ভাষাটা কি? ঠিক যে টাকায় সে কিনেছে, যত টাকা লিটার দরে কিনেছে ঠিক তত টাকা লিটার দরে বিক্রি করবে। ধরি সে যদি 10 টাকা লিটার দরের কোনো দুধ কেনে, তাহলে সে 10 টাকা লিটার দরে বিক্রি করবে, কিন্তু তার লাভ হবে। কেন লাভ হবে? সে তো জল মেশাবে, তাই না? তাহলে বলছে যে সেই জলটা সে কতখানি মেশাবে, সে অনুপাতটা কত, ঠিক আছে, জলটা সে কতখানি মেশাবে, তাহলে তার 5% লাভ হবে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো, যে 5% লাভ থাকবে, সে 5 সূত্র এটা, ঠিক আছে, কি লাভ বাই 100, তাহলে 5/100 মানে 1:20, ঠিক আছে, মানে 20 লিটার দুধের সাথে 1 লিটার জল মেশাবে, এটাই হচ্ছে এর মধ্যে কথা। 1:2, মানে জল থাকবে 1 লিটার এবং দুধ থাকবে হচ্ছে 20 লিটার। তাহলে সে ক্রয় মূল্যেই যদি বিক্রি করে, তাহলে তার কিন্তু 5% লাভ থাকবে। এরকম যখন অঙ্ক থাকবে যে ক্রয় মূল্যে জিনিসটা বিক্রি করে, ঠিক আছে, এত % লাভ করবে, তখন কিন্তু আমরা সেই লাভ বাই 100 করে আমরা কিন্তু অনুপাতটা বার করবো, ঠিক আছে। অঙ্কটা দেখে নাও, সূত্রটা পালে দেখে নাও, ঠিক আছে। তারপরে প্রশ্ন, আগে অঙ্কটা পড়ি, যে একজন মুদি 2 টাকা সামথিং টাকা প্রতি কেজি দরে গম, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে গম, ঠিক আছে, গম এবং 2 টাকা সামথিং প্রতি কেজি দরে গম কোন অনুপাতে মেশালে, মানে দুটো গম কিনছে, একটা হচ্ছে 2.04 টাকা প্রতি কেজি, একটা হচ্ছে 2.88 টাকা প্রতি কেজি, ঠিক আছে, দুটো গম কিনলো। তো দুটো গমকে সে মেশাবে, সে মিশিয়ে যদি বিক্রি করে, ঠিক আছে, তাহলে সে মিশ্রিত গমের প্রতি কেজি দর হবে 2.52 টাকা। তো বলেছে যে কী অনুপাতে দুটো গম মেশাবে, এটা অ্যান্সার চেয়েছে, যে কী অনুপাতে দুটো গম মেশাবে, ঠিক আছে। তো অ্যান্সারটা দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। তো এটা সিম্পল, এটা একটা অ্যালিগেশন পদ্ধতি, ঠিক আছে। তো অ্যালিগেশন পদ্ধতি কি, প্রথমে আমি লিখবো 2.04, এদিকে লিখবো 2.88, এবং মাঝখানের যে দামটা, মানে লাস্টে কত টাকা হবে 2.52, ঠিক আছে। তুমি কী করবো, এটাকে বিয়োগ করবো, প্রথমে 2.88 থেকে 2.52 বিয়োগ করবো 0.36, এবং পরেরটা কী করবো 2.52 থেকে 2.04 বিয়োগ করবো 0.48, দুটো অনুপাত করে দেবো 36:48 = 3:4, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মানে প্রথম গমটা যদি আমি 3 কেজি কিনি এবং দ্বিতীয় গমটা যদি আমি 4 কেজি কিনি এবং দুটো যদি মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমার দামটা হয়ে যাবে 2.52, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি ওকে, যে গোপাল একটি সেলফোন ক্রয় করে, সেটি রামকে 10% লাভে বিক্রি করলো, তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করলো। যদি এরকম হয়, তাহলে লাস্টে গোপালের লাভ না লোকসান হবে এবং কত হবে? তো যখনই দেখবে যে এরকম আছে 10% লাভে বিক্রি করে 10% ক্ষতিতে আবার সেটা জিনিসটা বিক্রি করে দিল, 10-10, তখন একটা সূত্র আছে, কি সূত্রটা, যে 10-10 যখনই থাকবে 10% লাভ এবং 10% ক্ষতি, তখন সমগ্র ক্ষেত্রে 1% ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু মাস্ট। আমার কত টাকা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট আমার দেখার দরকার নেই, যদি এরকম থাকে যে 10% লাভে জিনিসটা বিক্রি করলো, আবার সেই জিনিসটাই আবার 10% ক্ষতিতে কিনলো, ঠিক আছে,
তাহলে কিন্তু আমার সবসময় 1% ক্ষতি হয়ে যাবে। বা সেই অঙ্কটা যদি আমার 20 থাকে তাহলে কিন্তু আমার হয়ে যাবে 4%, এবং 30 সালে সেটা আমার হয়ে যাবে 9%। এটা কিন্তু মাথায় রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এটা অঙ্ক করি, তাহলে অঙ্ক করে আমি কী করে দেখবো যে 1% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে বলেছে 10% লাভে বিক্রি করলো। 10% লাভে মানে কি, 100 টাকায় কিনলো, 110 টাকা বিক্রি করলো, এবং সেটাই আবার 10% লোকসানে গোপালকে বিক্রি করলো। তাহলে এর 10% লোকসান কত, 11 টাকা। তাহলে 110 থেকে যদি 11টা বিয়োগ করি, দেখো তাহলে আমার কিন্তু 99 হচ্ছে। তাহলে দেখো সমগ্রের ক্ষেত্রে কিন্তু আমার 1 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে, মানে 100 টাকা 1 টাকা, মানে হচ্ছে আমার কিন্তু 1% ক্ষতি হচ্ছে। তো এটা হয়ে যাবে কিন্তু অ্যান্সার, 1% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট দেখো কী বলেছে, যে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 7 বছর পূর্বে মানে 7 বছর আগে, ঠিক আছে, মানে বর্তমান কাল থেকে 7 বছর আগে, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। তো 7 বছর পূর্বে একটা অনুপাত দেওয়া আছে, 3:4 এ এবং বি এর, এবং বলেছে 9 বছর পরে, মানে এইখানে চলে আসবে সেই 9 বছরটা পরে তাদের বয়সের অনুপাতটা হয়ে যাবে 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত, ঠিক আছে। তো উত্তরটা দেখি কী আছে, তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো ধরলাম এখানে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়স 3x এবং 4x ধরে নিলাম। 7 বছর পূর্বে এর বয়স ছিল 3x এবং বি এর বয়স ছিল 4x। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে, দুটোর সঙ্গে সাহায্য করে দেবো, 3x + 7, 4x + 7, মানে এর বয়স হবে 3x + 7, বি এর বয়স হবে 4x + 7, এবং 9 বছর পর, তাহলে বর্তমান থেকে আমার 9 বছর যোগ করতে হবে, মানে 3x + 7 + 9 এটা হবে এর বয়স, এবং 4x + 7 + 9 এটা হবে বি এর বয়স, মানে 3x + 16 আর 4x + 16। তাহলে প্রশ্ন অংশটা আমরা করতে পারি যে 3x + 16 = 4x + 16 = 7:8। দেখো প্রশ্ন দেওয়া আছে যে 9 বছর পর ওদের অনুপাত 7:8 হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বর্গমূল করে এক্স এর মান আমরা পেলাম 4। তাহলে বি এর বর্তমান বয়স চেয়েছে। তো দেখো বি এর বর্তমান বয়স কত, 4x + 7, তাহলে 4 × 16 + 7, 23 বছর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়ে ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। অঙ্কটা ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ, লাভ ক্ষতির অঙ্ক একটু মাথায় ভালো মতো করে যদি বুঝে নিই, তাহলে অঙ্কটা কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে আমাকে প্রশ্নটা কিন্তু 2-3 বার করে পড়তে হবে। প্রশ্নটা কী বলতে চাইছে, যে একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিল, দেওয়ার পরেও কী করলো, ক্রয় মূল্যের উপর তার 20% লাভ থাকলো। মানে সে বলছে দেখো আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি 10%, মানে যে দামটা লেখা থাকে না কোনো জিনিসের উপর, সে দামটার উপর ক্যালকুলেট করে 10% ডিসকাউন্ট দিয়ে দিল। কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরে কী হচ্ছে, সেই বিক্রেতার 20% লাভ থাকছে। এবার বলেছে যে সে যদি ওই মূল্যটা 450 টাকা দামে কেনে, ঠিক আছে, তাহলে তার ধার্য মূল্যটা কত ছিল, মানে সেখানে কত টাকা লেখা ছিল, ঠিক আছে, কত টাকা সেখানে ধার্য মূল্য ছিল, এটা হচ্ছে প্রশ্ন। তো আমি এখানে ধরে নিই, কী ধরবো, দ্রব্যটির ধার্য মূল্য ছিল 100 টাকা, ঠিক আছে। এবার বলেছে সুতরাং 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হবে 90 টাকা। অবশ্যই, কারণ সে 10% ছাড় দিচ্ছে, তাহলে দাম যদি লেখা থাকে 100 টাকা, তাহলে 10% যদি ছাড় দিই তাহলে কত টাকা হবে বিক্রয় মূল্য, 90 টাকা। 90 টাকা আমি জিনিসটা বিক্রি করবো, ঠিক আছে। তাহলে আমি কাস্টমারকে জিনিসটাকে 90 টাকা বিক্রি করবো 10% ছাড় দেওয়ার পর। কিন্তু কী হবে, এই 90 টাকার মধ্যে কিন্তু আবার আমার 20% লাভটা কিন্তু ঢুকে আছে। আচ্ছা, তো 20% লাভ কথার অর্থ কী, 20% লাভ কথার অর্থ আমাকে প্রথমে বুঝতে হবে যে ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, একটা কথা বলে রাখি, লাভ ক্ষতির অঙ্কে সবসময় কিন্তু আমাকে ক্রয় মূল্য কিন্তু 100 ধরে করতে হয়। যখনই বলবে যে 20% লাভ 20% ক্ষতি, 10% লাভ 10% ক্ষতি, সঙ্গে সঙ্গে সবসময় কিন্তু আমাকে ধরতে হবে যে 100 টাকা ক্রয় মূল্য ধরে আমাকে কিন্তু বাকিটা ক্যালকুলেট করতে হবে। যেমন এখানে বলেছে 20% লাভ, ঠিক আছে, 20% লাভ বলেছে, তো 20% লাভ প্রথমে কিন্তু আমাকে ক্রয় মূল্য ধরতে হবে 100 টাকা, প্রথমে কিন্তু বিক্রয় মূল্য ধরবো না 100 টাকা, তারপরে আমি মাইনাস বা কিছু করবো না, প্রথমে আমাকে ধরতে হবে যে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, লাভ বলেছে, তাহলে লাভ মানে কি, যোগ হয়ে যাবে, তাহলে 100 যোগ 20, 120 টাকা, ঠিক আছে। তো এখান থেকে একটা সমীকরণ সাজানো হলো, কী হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। তো 20% লাভ কথা অর্থ কী, যে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা।
যে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, তো 90 টাকায় যে আমি ছাড় দিলাম, ধরলাম যে ধার্য মূল্য 100 টাকা, ছাড় দিলাম 90 টাকা, তাহলে আমার 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার ক্রয় মূল্যটা কত? কারণ 90 টাকার মধ্যে 20% আমার লাভটা ঢুকে আছে, তো সেখান থেকে আমার ক্রয় মূল্যটা বার করতে হবে। ঠিক আছে, তুমি ক্রয় মূল্য বার করে দেখলাম যে 90 × 100 বা 120 সমান আমার ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। জিনিসটা কী হলো, আমি জিনিসটা কিনছিলাম 75 টাকায়, ঠিক আছে, বিক্রি করলাম 90 টাকায়, মানে ওখানে 20% আমার লাভ ঢুকে থাকলো, 90 টাকা বিক্রি করলাম, এবং সেটার দাম লিখে দিলাম আমি 100 টাকা, যে দাম লিখে দিলাম আমি 100 টাকা। তাহলে কী হচ্ছে, আমার 100 টাকা 10% ছাড়ও দিচ্ছি, 90 টাকা হচ্ছে, তার উপরে আবার সেই 90 টাকার মধ্যে আমার 20% লাভও ঢুকে থাকছে। ঠিক আছে, মানে প্রশ্ন যে বলেছিল যে 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থাকবে, তাহলে আমি কিন্তু সব কিছু পেয়ে গেলাম। ক্রয় মূল্য 75 টাকা দিয়ে কিনেছি, 90 টাকায় বিক্রি করলাম, 75 টাকায় কিনেছি, 90 টাকায় বিক্রি করলাম, 100 টাকা আমি দাম লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে মানে 20% লাভ প্লাস 10% ডিসকাউন্ট দুটোই দিচ্ছি। ঠিক আছে, তো এইবার দেখো কী করেছি, আবার একটা সমীকরণ সাজানো হয়েছে যে ক্রয় মূল্য এবং ধার্য মূল্য। ঠিক আছে, তো দেখো আমার ক্রয় মূল্য কত, 75 টাকা, এবং ধার্য মূল্য কত ধরেছিলাম, 100 টাকা। এই যে 100 টাকা ধার্য মূল্য ধরেছিলাম। ঠিক আছে, 100 ধার্য মূল্য ধরেছিলাম, তো ওটা এখানে লিখলাম যে 75 টাকা যদি আমার ক্রয় মূল্য ধরি, তাহলে আমার ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। তো প্রশ্ন দেখো দেওয়া আছে যে 75 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমার ধার্য মূল্যটা কত হবে। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করি অ্যান্সারটা বের হচ্ছে 450 ইন্টু 100 বাই 75, 450 ইন্টু 100 বাই 75, 25 দিয়ে কাটলাম 3, 25 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 15, 150, 150কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমার 600 টাকা। ঠিক আছে, অঙ্কটা কিছু নেই, অঙ্কটা আরেকবার দেখে নাও। প্রথমে আমি ধার্য মূল্য ধরলাম হচ্ছে 100 টাকা, সেখান থেকে আমার 10% ছাড় দিলাম, 90 টাকা হলো, এবং সেই 90 টাকার আমি যে 20% যে আমার লাভ থাকবে, সেখান থেকে আমি ক্যালকুলেট করে আমি পেলাম 75 টাকা আমার ক্রয় মূল্য। এই তিনটা আমার ইম্পর্টেন্ট জিনিস, 75 টাকা ক্রয় মূল্য, 90 টাকা আমার বিক্রয় মূল্য, এবং 100 টাকা আমার মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য। তো এখান থেকে আমি ক্যালকুলেট করলাম যে 75 টাকা যদি আমি ধরি ক্রয় মূল্য, তাহলে আমার ধার্য মূল্য কত লিখে রয়েছে, 100 টাকা, 450 টাকা ক্রয় মূল্য হলে কত হবে, সিম্পল 600 টাকা। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, যদি ট্রেনটির গতি 48 কিমি পার আওয়ার হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। এরকম একটা ট্রেনের অঙ্ক করলাম। তো সেখানে আমি বলেছিলাম যে কোনো ব্যক্তি বা কোনো পোলকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো এখানে যেহেতু বলেছে একটা শাখাকে অতিক্রম করলো, ঠিক আছে, তো শাখাকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ঠিক আছে, শাখাকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটি একটি শাখাকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ঠিক আছে, তো এখানে একটা সমীকরণ সাজানো হলো সময় দূরত্বে। ঠিক আছে, সময় দূরত্ব মানে হচ্ছে ট্রেনটা গতি দিয়েছে 48 কিমি পার আওয়ার, প্রশ্ন দেখে নাও 48 কিমি পার আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার। তাহলে 9 সেকেন্ডে কত যাবে, যেহেতু 9 সেকেন্ডে সাঁকোটা পার করছে, 9 সেকেন্ডেই নিজের দৈর্ঘ্যটাকে পার করছে, তাহলে 9 সেকেন্ডে কত যাবে, 9 সেকেন্ড হয়ে যাচ্ছে 120 মিটার, আর এই 120টা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, কিছুই না, 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার, 9 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে 9 ইন্টু 48,000 বাই 3600 সমান 120 মিটার। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অঙ্কটা ভালো মতো মন দিয়ে বোঝার চেষ্টা করো। কী বলছে, 400 মিটার দীর্ঘ একটা ট্রেন, একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, সাপোজ 400 মিটার একটা ট্রেন, সাপোজ 400 মিটার, হ্যাঁ 400 মিটার। তো 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয়, ট্রেনের বিপরীত মুখে এক ব্যক্তি হেঁটে আসছে। ঠিক আছে, মানে গল্পটা এরকম, গল্পের মধ্যে করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। একটি ট্রেন যাচ্ছে এবং বিপরীত দিক থেকে একটি লোক আসছে। ঠিক আছে, তো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, এবং বিপরীত দিক থেকে একটি লোক আসছে, লোকটার খালি গতি বলে দিয়েছে 20 কিমি পার আওয়ার, এই যে 20 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবং সেই লোকটা যে ট্রেনটাকে ক্রস করবে সেই টাইমটা লাগছে হচ্ছে 36 সেকেন্ড, এটা এর মানে আর কিচ্ছু না। একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, একটা ট্রেন যাচ্ছে, বিপরীত দিক থেকে একটা লোক আসছে, ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, লোকটির গতি বলে দিয়েছে, এবং এই যে মানে ওরা দুজনকে অতিক্রম করছে সেই টাইমটা বলে দিয়েছে 36 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ধরে নিই ট্রেনের গতি এক্স কিমি পার আওয়ার, ধরে নিলাম ট্রেনের গতি হচ্ছে এক্স কিমি পার আওয়ার। আচ্ছা, অতএব এখানে আপেক্ষিক গতিটা কী হবে,
তোমরা এটা মনে রাখবে, যখন আপেক্ষিক গতি কী হয়, যখন বিপরীত দিক থেকে আসে তখন সবসময় যোগ হয়ে যায়, এবং যখন একই দিকে যায় তখন সবসময় বিয়োগ হয়ে যায়। তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? ট্রেন অঙ্ক করার সময় যখন বিপরীত দিক থেকে যখন আসবে, ঠিক আছে, তখন কিন্তু অবশ্যই যোগ হয়ে যাবে, এবং যখন একই দিকে যখন যাবে তখন কিন্তু আপেক্ষিক গতি বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যেহেতু বলেছে বিপরীত দিক থেকে একটি ব্যক্তি আসে, তো এখানে আপেক্ষিক গতি যোগ হয়ে যাবে। কত যোগ হবে? যে ব্যক্তির গতি যোগ ট্রেনের গতি। ব্যক্তির গতি হচ্ছে 20, ট্রেনের গতি হচ্ছে এক্স, ঠিক আছে? ব্যক্তির গতি 20, ট্রেনের গতি এক্স, 20 প্লাস এক্স কিমি পার আওয়ার, ঠিক আছে? তো এবার একটা সমীকরণ সাজানো হয়েছে সময় এবং দূরত্ব, মানে এখানে সেকেন্ডে করা আছে, এখানে মিটারে করা আছে, ঠিক আছে? তো এই যে 20 কিমি, যে 20 প্লাস এক্স কিমি পার আওয়ার, এটাকে এখানে মিটার এবং সেকেন্ডে করা আছে, মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 20 প্লাস এক্স ইন্টু 1000 এত মিটার, ঠিক আছে? এটাকে এখানে করা আছে 1 ঘন্টাটাকে, যে 1 ঘন্টাটাকে এখানে 3600 সেকেন্ড করা আছে, এবং এই কিমিটাকে এখানে মিটারে করা আছে 1000 দিয়ে গুণ করা আছে, ঠিক আছে? তাহলে 400 মিটার, 400 মিটার মানে কি ট্রেনের দৈর্ঘ্য, 400 মিটার কত সেকেন্ডে যাবে, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম যে অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সার না, এখানে হচ্ছে 1440 বাই 20 প্লাস এক্স এই সেকেন্ডে যাবে। কিন্তু এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে সেই সময়টা লাগবে কিন্তু 36 সেকেন্ড। তাহলে আমরা প্রশ্ন অনুসারে করতে পারি যে এই সময়টা সমান সমান 36 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান সমান 20, এটাই হয়ে যাবে ট্রেনটির গতি, অ্যান্সার, ঠিক আছে? অঙ্কটা আরেকবার দেখে নাও। প্রথমে ট্রেনের গতি ধরলাম এক্স কিমি পার আওয়ার, তারপরে আপেক্ষিক গতি ধরলাম 20 প্লাস এক্স, দুটো যোগ হয়ে যাবে আপেক্ষিক গতি, এবং এটাকেই এখানে সুন্দর করে লেখা হলো ভাঙিয়ে, ঠিক আছে? মিটার এবং সেকেন্ডে লেখা হলো। তাহলে 400 মিটার কত যাবে সেটাই সমান সমান 36, সেটাই এখানে করা আছে প্রশ্ন অনুসারে, ঠিক আছে? তোমরা চাইলে ভিডিওটি মাঝে মধ্যে পজ করে করে কী লেখা আছে, কীভাবে সলভ করা আছে দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। তো নেক্সট দেখো 43 নম্বরটা। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, আমি খুব শর্টকাটে দেখাবো এবার উত্তরগুলো। তো একটি শহরের জনসংখ্যা কী বলেছে? 2,50,000, যে প্রতি বছর 2% হারে বৃদ্ধি পাচ্ছে, এবং 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? তো এটা একটা সূত্র হবে। কী সূত্র? দেখো ছবি দেখতে পাচ্ছ, পি ইন্টু 1 প্লাস আর বাই 100/n, মানে চক্রবৃদ্ধি সুদ, এটাই এর সূত্র, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার 2 বছরের মোট জনসংখ্যা বেরোচ্ছে 2,60,100 জন। তাহলে জনসংখ্যা কত বৃদ্ধি হবে? এখানে কিন্তু প্রশ্ন বলেছে যে জনসংখ্যা বৃদ্ধি কত হবে, ঠিক আছে? তাহলে জনসংখ্যা বৃদ্ধি হবে 2,60,100 থেকে 2,50,000 বিয়োগ করে দেবে, মানে 10,100 জন, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 6, 4, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার শূন্য হয়, মানে প্রতিবার শূন্য অবশিষ্ট থাকে, ভাগ করলে শূন্য অবশিষ্ট, মানে ভাগ মিলে যায়, ঠিক আছে? এর মানে কি? তাহলে আমরা প্রথমে 6, 4, 8 এবং 9 লসাগু করে নিতে হবে, লসাগু হচ্ছে 72 হলো, ঠিক আছে? লসাগু হয়ে যায় 72, এবং বলেছে সেই সংখ্যাটাকে যদি আমি আবার 13 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার 7 অবশ্যই থাকবে। তো আমরা যদি আবার 72কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, দেখো তাহলে কিন্তু 7 কিন্তু অবশিষ্ট, অ্যান্সার কিন্তু 72 হয়ে যাবে। কিন্তু এবার সাপোজ দেখা গেলো যে প্রথমবারে জিনিসটা মিলল না, মানে 72কে আমরা যদি 13 দিয়ে ভাগ করলাম, 13 দিয়ে ভাগ করে দেখা হলো 7 অবশিষ্টটা মিলল না, তখন কী করতে হবে? আমাকে 72-এর গুণিতক নিয়ে কাজ করতে হবে, মানে হচ্ছে 72 গুণন 2 মানে 144, এটাকে আমরা ভাগ করে দেখবো 13 দিয়ে যে 7 অবশিষ্ট যাচ্ছে কিনা। তারপর না গেলে 72 গুণন 3, 72 গুণন 4, এইভাবে কিন্তু আমাদের গুণিতক নিয়ে কাজ করতে হবে যতক্ষণ না এই জিনিসটা মিলছে না, যে 13 দিয়ে ভাগ করার পর 7 অবশিষ্ট থাকবে। তো যেহেতু আমাদের প্রথমবারেই মিলে গেছে 72 গুণন 1 সমান সমান 72কে আমরা 13 দিয়ে ভাগ করি, দেখলাম 7 অবশ্যই থাকছে, সেই অ্যান্সারটা কিন্তু 72 হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট দেখো কী আছে, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে, মোট পাসের হার 75%। তাহলে কতজন ছাত্র পরীক্ষা বসেছিল? এটা সিম্পল একটা এটা একটা অ্যালিগেশন পদ্ধতিতে করা যায়, খুব শর্টকাটে, টাইম কম লাগবে, ঠিক আছে? প্রথমে এটা হিসেবে ছাত্রী,
এখানে হয়ে যাবে হচ্ছে 85, আর এখানে হয়ে যাবে হচ্ছে 70, আর মাঝখানে হয়ে যাবে হচ্ছে 75, ঠিক আছে 75। তো এখান থেকে জিনিসটা বার করতে হবে। জিনিসটা আবার করে দেখাচ্ছি ছোটো করে। এখানে লিখবো হচ্ছে 85, এখানে লিখবো হচ্ছে 70, মানে এখানে হচ্ছে ছাত্রী, এখানে হচ্ছে ছাত্র, ঠিক আছে। মাঝখানে আমাদের কত হবে 75। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 5, এখানে অ্যান্সারটা হয়ে যাবে 75 থেকে 85 বিয়োগ করে 10, মানে ছাত্রী ইস্টু ছাত্র সমান সমান 5:10, মানে 1:2, ঠিক আছে। ছাত্রী ইস্টু ছাত্র মানে 1:2। তো এখানে যে আছে ছাত্রের সংখ্যা যে আছে দেখো, যে ওই কতজন ছাত্র পরীক্ষা উপস্থিত ছিল। তো আমাদের যেহেতু অনুপাতটা বেরোলো 1:2, ছাত্রী প্লাস ছাত্র, তাহলে আমরা মোট ছিল হচ্ছে 480 জন। তাহলে ছাত্র কত হবে? ছাত্র হবে হচ্ছে 3 জনে 1 জন, তাহলে ছাত্র হয়ে যাবে হচ্ছে 480 ইন্টু 2/3, ঠিক আছে। যেহেতু ছাত্র যেহেতু 2 ছিল, ছাত্রী 1 ছিল, 2/3, 3 দিয়ে 16, তাহলে হয়ে যাবে 320 জন, ঠিক আছে। 320 জন এটা অ্যান্সার হয়ে যাবে। ক্যালকুলেশন পদ্ধতি করলে হয়ে যাবে। নেক্সট দেখো কী আছে। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পর উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? ঠিক আছে, কত সময় পর, মানে সময়টা একই হবে। তো দেখো তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ। ধরি এক্স বছর পর উভয়ের অর্থ সমান হবে। তাহলে সুরেশের ক্ষেত্রে সুদ হবে এই যে PTR/100 সূত্র ফেলে দিলাম, তাহলে হচ্ছে 48x টাকা সুদ হবে। তাহলে মোট ঋণ হবে 800 টাকা হচ্ছে মূলধন, 800 সঙ্গে 48x যোগ হয়ে যাবে। এবং নরেশের ক্ষেত্রে সুদ হবে ওই সেম সূত্র PTR/100, ওখান থেকে হবে 60x, এটা সুদ। তাহলে মোট ঋণ হবে মূলধন মানে 600 প্লাস 60x, এবং এই টাকা দুটোই সমান হবে। তাহলে প্রশ্ন হচ্ছে 800 প্লাস 48x সমান সমান 600 প্লাস 60x। তো এখান থেকে এক্স অ্যামাউন্টটা বেরোলো আমাদের 16.23 বছর। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো, তোমরা পিকচার ছবি দেখতে পাচ্ছ। যদি এক্স প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 মান 2 হয়, তাহলে এক্স এর মান কত? এখান থেকে অঙ্কটা ক্যালকুলেশন করে 13/10, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, পারলে টুকে নাও বা স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এরপর দেখো পরের প্রশ্ন, একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সেই সমীকরণটাকে আমরা প্রথমে ভেঙে লিখবো। 999 যোগ 1/7, প্রত্যেকটা ভেঙে দিলাম। 999 যোগ 2/7, 999 যোগ 3/7, 999 যোগ 4/7, প্লাস 999 যোগ 5/7, প্লাস 999 যোগ 6/7, ভেঙে নিলাম। দেখো এখানে 999 কটা আছে? 6টা আছে। তাহলে 999 গুণন 6 যোগ 1 7 প্লাস 2 7 প্লাস 3 7 যোগ করে দিলাম। যোগ করে হচ্ছে আমাদের 5994 যোগ 21/7, তো এটাকে আমরা যোগ করলাম, যোগ করে 5 9 7, এটা কিন্তু আমাদের অ্যান্সার হলো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো 49 নম্বর, 2/3 একটা মান দেওয়া আছে, মানটা কত? তাহলে আমরা কী করবো, এগুলো টোটাল সব গুণ করে দেবো। গুণ করে 75% যেটা আছে সেটা 75 আমরা 100 করে দেবো। কাটাকাটি করলে আমাদের 378 হয়ে যাচ্ছে। এবং লাস্ট দেখো যে প্রশ্নটা ভুল ছিল, ঠিক আছে, যার উত্তরটা অপশনে ছিল না, সেটা কিন্তু উত্তরটা হবে 100, ঠিক আছে। প্রথমে আমরা প্রশ্ন চিহ্নটাকে ওখানে এক্স ধরে নিলাম, তো এক্স ধরে আমরা এরগুলোকে গুণ করে দিলাম, ঠিক আছে। এটা গুণ করে দিয়ে কাটাকাটি করলাম, তাহলে হচ্ছে √x প্লাস 48 সমান সমান 38, তাহলে √x সমান সমান 38 মাইনাস 48, তাহলে -10, তাহলে উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে x সমান সমান -10 বর্গ হয়ে যাবে কিন্তু 100, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ।